আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হিউম্যান ল বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমির দলিল একজনের নামে আর জমির রেকর্ড খতিয়ান এবং দখল হচ্ছে অন্যজনের নামে। তাহলে জমির মালিককে বা এই মালিকানা কে পাবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যে জমির দলিল আছে কিন্তু জমি দখলে নেই, রেকর্ড খতিয়ানও তার নামে হয় নাই, কিন্তু যার নামে রেকর্ড খতিয়ান আছে তিনি জমি দখলে আছেন। বিষয়টা এরকম। তাহলে এই জমির মালিকানা কার? এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চান এবং আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, তারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। মেসেজ করলে আমি সেই মেসেজ দেখে আপনাদের উত্তর দিয়ে দেবো। কমেন্টস বক্সে যখন লেখেন, কমেন্টস বক্স সাধারণত দেখা হয় না। আমার ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নোট করে নিয়ে যাবেন। প্রিয় ভিউয়ার, চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে। যে দলিল নিয়ে কথা বলছি, যে জমির দলিল একজনের নামে, তাই এই দলিল মূলেও কিন্তু মালিকানা পাওয়া যায়, আবার রেকর্ড মূলেও কিন্তু মালিকানা পাওয়া যায়। তো দলিল মূলে যদি আপনি মালিকানা পেতে চান, তাহলে এই দলিলের সাথে সম্পৃক্ত বায়া দলিলগুলি কিন্তু আপনার থাকতে হবে। এবং এই দলিলে যে তফসিলে যে খতিয়ানের নাম্বার থাকে, যে খতিয়ানগুলি থেকে আপনি সম্পত্তি গ্রহণ করতেছেন, কোন খতিয়ানের বুনিয়াদে, তফসিলের ভিতরে কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে লেখা থাকে। একটি দলিলের ভিতরে দাতার হলফনামা পর্যন্ত থাকে, দাতার সর্বোচ্চ ঠিকানাটাও থাকে, এবং একজন সাক্ষী থাকে, একজন শনাক্তকারীও কিন্তু থাকে। এই দলিলটি যখন সাব রেজিস্ট্রার অফিস থেকে করা হয়, তখন সাব রেজিস্ট্রার মহোদয়ের বৈধ সিল এবং বৈধ স্বাক্ষর দিয়ে দলিলটি নিবন্ধন বা রেজিস্ট্রি করা হয়। এই দলিলটি সাব রেজিস্ট্রার অফিসের বালাম বইতে এন্ট্রি করা থাকে। তাহলে এই দলিলটি প্রকৃতপক্ষে একটি অরিজিনাল দলিল এবং সত্য দলিল। এই দলিলটি অন্য কোনো ব্যক্তি বাতিল করতে পারে না। এলাকার মানুষ, জনগণ, সাধারণ জনগণ, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, কেউ এই দলিল বাতিল করতে পারে না। এমনকি সাব রেজিস্ট্রার মহোদয় এই দলিল বাতিল করতে পারেন না। সাব রেজিস্ট্রার মহোদয় এই দলিলে কোনো ভুল ত্রুটি থাকলে সেটি তিনি সংশোধন করে দিতে পারেন, সেটি হচ্ছে করণীয় ভুল। কিন্তু দলিল বাতিল করার ক্ষমতা তার নেই। এই দলিল বাতিল করতে হলে দলিলের ভিতরে যদি কারো কোনো অংশ থেকে থাকে, কিঞ্চিত পরিমাণ সত্য থেকে থাকে, তাহলে বিজ্ঞ আদালতে গিয়ে মামলা মোকদ্দমা করে তারপরে সেই দলিল বাতিল করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই দলিল এমন একটি ডকুমেন্ট, সবচেয়ে জমির মালিকানার গুরুত্বপূর্ণ এবং শক্ত একটি ডকুমেন্টস। এই দলিল মূলে মালিকানা পাওয়া যায়। তাহলে আজকের বিষয় হচ্ছে দলিল আছে কিন্তু রেকর্ড খতিয়ান এবং দখল অন্যের নামে। তা আমরা যদি ধরে নেই যে এই ধরনের একটি দলিল আছে, যেই দলিলটি সঠিক এবং সত্য দলিল, এই দলিলের ভিতরে কোনো ভেজাল নাই, দলিলের ভিতরে অন্য কোনো ব্যক্তির সত্য নেই, এই দলিল যদি থাকে, তাহলে এই দলিলের পরবর্তীতে যে রেকর্ড হয়েছে, সেই রেকর্ডটি যদি অন্যের নামে হয়ে থাকে এবং সেই ব্যক্তি যদি দখলে থেকে থাকে, তাহলে ওই দখল কিন্তু টিকবে না এবং ওই রেকর্ড টিকবে না। আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে রহিম সাহেবের এক খণ্ড জমি বিক্রি করে দিয়েছে, তো রহিম সাহেবের কাছ থেকে করিম সাহেব সম্পত্তি ক্রয় করেছে। তো রহিম সাহেবের জমি বিক্রয় করার অধিকার আছে এবং রহিম সাহেবের সকল সম্পত্তির কাগজপত্র, সকল ধরনের কাগজপত্র অ্যাকুরেট এবং সঠিক কাগজপত্র আছে। সেই বুনিয়াদে যাচাই বাছাই করে করিম সাহেব তার কাছ থেকে 10 কাঠা সম্পত্তি ক্রয় করেছে। তো 10 কাঠা সম্পত্তি ক্রয় করার ফলে সেই করিম সাহেব কিন্তু দলিল মূলে জমির মালিক হয়ে গেছে। কিন্তু করিম সাহেবের যে রহিম সাহেবের যে সম্পত্তি বিক্রি করেছে, সেই সম্পত্তিতে রহিম সাহেব কিন্তু দখলে রয়েছে, কিন্তু করিম সাহেবকে সেই সম্পত্তি হস্তান্তর করে দেয় নাই। পরবর্তীতে দেখা গেছে যে ধারাবাহিকভাবে এই পরবর্তীতে দলিল করার, যেই সালে দলিল করা হয়েছে সেই সনের পরে যে রেকর্ড খতিয়ান হয়েছে, সেই রেকর্ড খতিয়ান সেই পূর্বের মালিক রহিম সাহেবের নামে হয়ে গেছে।
তো রহিম সাহেবের নামে হয়ে গেলে রহিম সাহেব তো দখলেও রয়েছেন এবং ধারাবাহিকভাবে তার কাছেই কিন্তু খতিয়ান চলে গেছে। তো খতিয়ান যাওয়ার পিছনে যে করিম সাহেবের নেগলিজেন্স আছে, করিম সাহেব সম্পত্তি ক্রয় করার পরে নামজারি করেন নাই, যার কারণে তার নামে রেকর্ড খতিয়ান হয় নাই। তাই বলে কি রহিম সাহেব সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরেও কি রহিম সাহেব সেই সম্পত্তির মালিক হবেন? দলিলের তফসিলে স্পষ্ট করে লেখা আছে যে সম্পত্তি যার কাছে বিক্রি করেছেন সে রহিম সাহেব। রহিম সাহেব করিম সাহেবকে সম্পত্তি বুঝাই দিয়ে নিঃস্বত্ববান হয়েছেন। তাহলে তিনি যখন নিঃস্বত্ববান হয়েছেন, দলিলের ভিতরে লেখা আছে, তাহলে তার নামে যদি খতিয়ান হয়ে যায়, তিনি যদি দখলেও থাকেন, তাহলে তিনি কিভাবে মালিকানা পাবেন? এটি হলো একটি প্রশ্ন। দ্বিতীয় নম্বরে হচ্ছে, আমরা যদি এই বিষয়টা কিন্তু ভিন্ন আঙ্গিকে দেখি, যে রহিম সাহেব সম্পত্তি বিক্রি করেছে, করিম সাহেব ক্রয় করেছে, করিম সাহেবকে দখলেও দিয়ে দিয়েছে, কিন্তু এই করিম সাহেবের সম্পত্তি তৃতীয় পক্ষ একজন দখল করে আছে এবং তার নামে রেকর্ড হয়ে গেছে। তাহলে তার নামে যে রেকর্ড হয়ে গেছে, তার নামে রেকর্ড এবং দখল থাকলে তিনি মালিকানা পেয়ে যাবেন। কোন বুনিয়াদে তার নামে রেকর্ড হলো সেটি দেখতে হবে। রহিম সাহেবের কাছে সম্পত্তি ক্রয় করার পরে করিম সাহেবের কাছে যে দলিল আছে, এই দলিলের সাথে রহিম সাহেবের দলিল সম্পৃক্ত। আবার রহিম সাহেবের দলিলের সাথে যতগুলি রেকর্ড খতিয়ান আছে, প্রত্যেকটি রেকর্ড খতিয়ান কিন্তু করিম সাহেবের দলিলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, যেহেতু রহিম সাহেবের কাছে সম্পত্তি ক্রয় করা হয়েছে। তাহলে ক্রয় করার পরে যেই সম্পত্তিটি তৃতীয় পক্ষের নামে খতিয়ান হলো এবং তার পেশি শক্তির বলে তিনি সেটা দখলে চলে গেলেন, করিম সাহেব সেই সম্পত্তি দখলেও নেই, রেকর্ড খতিয়ানও তার নামে হয় নাই। কোন রেকর্ড খতিয়ান? দলিল করার পরে যে রেকর্ড খতিয়ান হয়েছে সেই রেকর্ড খতিয়ান। তাহলে কিন্তু ওই তৃতীয় পক্ষ যে দখল এবং রেকর্ড খতিয়ান তার নাম আছে, তিনি কিন্তু জমির মালিক না, জমির মালিক হচ্ছে যার নামে দলিল আছে তিনি। তা এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু সবাই পরিষ্কার হওয়া উচিত যে দলিল অ্যাকুরেট দলিল, এই দলিল মূলে এই করিম সাহেব কিন্তু সম্পত্তির মালিক। এখন আসা যাক যে করিম সাহেব যদি এই সম্পত্তি ক্রয় করার সময় তিনি যাচাই বাছাই না করে তিনি রহিম সাহেবের কাছ থেকে যে সম্পত্তিটি ক্রয় করেছেন, রহিম সাহেবের দলিলের সাথে বা খতিয়ানের সাথে করিম সাহেবের যে সম্পত্তি ক্রয় করেছে তার কোনো চেইন ঠিক নেই, ধারাবাহিকতা ঠিক নেই, যে কোনো ভাবেই হোক না কেন করিম সাহেবের কাছে সম্পত্তি বিক্রি করেছে, করিম সাহেব সেটি ক্রয় করেছে, কিন্তু সিএস খতিয়ান এসএ খতিয়ান অন্য আর একজনের নাম। রহিম সাহেব এই সম্পত্তি বিক্রি করতে পারেন না, যে কোনো ভাবেই হোক এই সম্পত্তি বিক্রি করেছেন। এবং যেই ব্যক্তি এখন বর্তমানে দখলে আছেন তার নামে রেকর্ড আছে, তার সেই রেকর্ডের সাথে সিএস খতিয়ান এসএ খতিয়ানের মিল রয়েছে। তাহলে যে তৃতীয় পক্ষর যে দখল এবং তার নামে যে একটি বিআরএস খতিয়ান হয়েছে এবং আগের সিএস খতিয়ানের সাথে তার মিল রয়েছে, সিএস খতিয়ানের যিনি মালিক তিনি তৃতীয় পক্ষের পূর্বপুরুষ। এই সিএস খতিয়ানের মালিক কখনো সম্পত্তি বিক্রি করেনি, যে কোনো ভুলবশত এসএ খতিয়ান অন্য একজনের নামে হয়েছিল, সেই এসএ খতিয়ানের মালিক রহিম সাহেবের কাছে সম্পত্তি বিক্রি করেছে, আর রহিম সাহেব সেই সম্পত্তি করিম সাহেবের কাছে বিক্রি করেছে। তাহলে মালিকানার যে চেইন সেটা কিন্তু দুই দিকে চলে গেল। একদিকে হচ্ছে রহিম সাহেব এবং করিম সাহেব সিএস খতিয়ানের মূল মালিকের কাছ থেকে সম্পত্তির মালিকানা পেয়েছে, আর যিনি সম্পত্তি দখলে আছেন তার নামে বিআরএস খতিয়ান হয়েছে, তার পূর্বপুরুষ সিএস খতিয়ানেরও মালিক এবং আরএস খতিয়ানেরও মালিক। তাহলে চেইন অফ কমান্ডে কিন্তু সরাসরি ওই যে খতিয়ান মূলে যিনি দখলে আছেন তিনি কিন্তু এই সম্পত্তির মালিক। এই দলিল কিন্তু টিকবে না, কারণ সিএস খতিয়ান হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত একটি খতিয়ান, যেই খতিয়ানের রায়তি স্থিতিবান যিনি তিনি হচ্ছে স্থায়ী মালিক। তাহলে স্থায়ী মালিক যদি সম্পত্তি বিক্রি না করে, ভুলবশত এসএ খতিয়ান আরেকজনের নামে হয়ে যায়, তাহলে তিনিই সম্পত্তির মালিকানা পাবেন। তাহলে সিএস খতিয়ান রে আইন কি বুঝ দিবে? আইন তো আদালতে মকদ্দমা দিলে আইনের ধারা উপধারা বিধি দিয়েই তো বিচার করা হয়। তাহলে আদালত তো এই সিএস খতিয়ান আলারে তো একটা বুঝ দিতে হবে, কোন বুঝটা তাকে দিবে, এটি হলো মুখ্য বিষয়। তাহলে জমির যে প্রকৃত মালিক, যে দলিল আছে কিন্তু রেকর্ড এবং দখল অন্যের কাছে, তাহলে প্রকৃত জমির মালিককে, মালিকানা কার? আমি দুটো বিষয় কিন্তু আপনাদেরকে বুঝাইলাম যে দলিল মূলে যদি মালিকানা পেতে হয়, তাহলে যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে, যেদিন ক্রয় করেছে তার আগে যত দলিল খতিয়ান যা আছে, তার এই নতুন যে মালিক যিনি গ্রহীতা করিম সাহেব, এর দলিলের সাথে মালিকানার চেইন ঠিক থাকতে হবে।
এটা যদি ঠিক থাকে তাহলে দলিল মূলে তিনিই মালিক। ওই একটি খতিয়ান এবং দখল ওটি ছেড়ে দিতে হবে মামলা মকদ্দমা করলে। আইনের একটি বুঝ আছে, আদালতের একটি বুঝ আছে। আর যদি করিম সাহেবের দলিল আছে, একটি মাত্র খতিয়ান বুনিয়াদে রহিম সাহেব মালিক ছিল, সেখান থেকে করিম সাহেবের কাছে বিক্রি করেছে, কিন্তু তৃতীয় পক্ষ যিনি দখলে আছেন এবং তার নামে একটি রেকর্ড হয়েছে, তার ওই রেকর্ডের সাথে সিএস খতিয়ানের সম্পৃক্ত আছে, এস এ খতিয়ানের সম্পৃক্ত আছে, একটি খতিয়ান আর এস খতিয়ানের কোনো সম্পৃক্ত নাই। এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওই খতিয়ান এবং দখলওয়ালার কিন্তু সম্পত্তির মালিকানা। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। যারা প্রশ্ন করেছিলেন দেশে এবং প্রবাসে বসে, তারা এইভাবে যদি চিন্তা করেন যে মূল মালিকানা কার, সেই মূল মালিকানার সেই ডকুমেন্টস থেকে যদি ধরে আসা হয়, তাহলেই কিন্তু আপনি পেয়ে যাবেন যে সম্পত্তির মালিকানা কার। আর যারা সম্পত্তি ক্রয় করবেন, অবশ্যই আপনাদের সিএস খতিয়ানকে আপনারা মাস্টার খতিয়ান ধরে আপনারা কিন্তু সম্পত্তি ক্রয় করবেন। এই সিএস খতিয়ানের ভিতরেও কিন্তু সমস্যা আছে। সিএস খতিয়ানের যদি কোরফা হয়ে থাকে, তাহলে কিন্তু সম্পত্তি ক্রয় করার সময় আপনার সিএস এর যে রায়তি স্থিতিবান, তার কাছ থেকে অনুমতি লাগবে এই কোরফালা যদি সম্পত্তি বিক্রি করে, এবং সেই অনুমতি যদি না থাকে তোর কোরফা সম্পত্তি কিন্তু ক্রয় করা যাবে না। কোরফা সম্পত্তি বিক্রয় করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এবং বিক্রয় করা যাবে না, এমনটাই কিন্তু বলা হয়েছে। আমার সাথে যারা পরামর্শের জন্য কথা বলবেন বা পরামর্শ নেবেন হোয়াটসঅ্যাপে, আমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পরামর্শ দিয়ে থাকি। এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন, আমি পর্যায়ক্রমে আপনাদের মেসেজের উত্তর দিব। এই প্রত্যাশা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।